2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের দ্বিতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে কোন নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মডুলেশন কি। তো এই মডুলেশনের সংজ্ঞাগুলো পড়লে তোমরা বিস্তৃতভাবে বুঝতে পারো না, বা সংজ্ঞাগুলো পড়লে সকালে পড়লে বিকালে ভুলে যাও। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সংজ্ঞাগুলো এমনভাবে শিখাবো যার মাধ্যমে তোমরা সংজ্ঞাগুলো আজীবন মনে রাখতে পারবা। শুধু তাই নয়, মডুলেশনের রিলেটেড বা মডুলেশনের কাছাকাছি যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা আজীবন মনে রাখতে পারবা। দেখো, মডুলেশন হচ্ছে আমরা যখন মোবাইল ফোনে কথা বলি বা কম্পিউটারে কারোর সাথে যোগাযোগ করি, কথা বলা কিংবা মেসেজ পাঠানো বা যাই করো না কেন, এই যে এটা যদি রিসিভার হয় এটা হচ্ছে কি সেন্ডার। তো এই যে এখানে কিন্তু ডাটাগুলো কে দেয়, দুইটা মানুষ দেয়, অর্থাৎ এখানে সেন্ডার থেকে একটা মানুষ দেয়, আবার এখানে রিসিভারে একটা মানুষ থাকে যে গ্রহণ করে, আবার এই গ্রহণ করার পর সেও কিন্তু আবার ডাটা পাঠাতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে বেসিক বিষয়। এই যে আমরা এখান থেকে মানুষের কাছ থেকে তথ্যটা নেই, এখানে কি করি, আমাদের বাসায় কিন্তু আমরা তথ্যগুলো নেই। এই তথ্যগুলো এখানে আসার পর এই কম্পিউটার কিন্তু এটাকে কনভার্ট করে 0101, যেটা আমাদের এনকোডার ডিকোডার, তোমরা প্রত্যেকেই জানো, তৃতীয় অধ্যায় পড়েছো। কিন্তু এখানে এটা কি করে যে এখানে আনার পর এই তথ্যটা সে কিন্তু বুঝতে না পারলেও সে কনভার্ট করে নেয়। কিন্তু এই যে এই জায়গা থেকে এই জায়গায় পাঠানোর ক্ষেত্রে সে কিন্তু এই মানুষের ভাষাটাকে পাঠাতে পারে না। তার জন্য কি করতে হয়, এই যে মানুষ যেটাতে কথা বলে সেটা হচ্ছে ডিজিটাল সংকেত, আর সেই ডিজিটাল সংকেত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক মোবাইল থেকে অন্য মোবাইলে পাঠানো যায় না। তার জন্য কি করতে হয়, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে হয়। এই যে এখানে মডুলেশনের মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়। যখন ডাটাটা এখানে আসার পর সে গ্রহণ করবে, এই গ্রহণ করার আগে সে কি করে, এই যে অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কিসের মাধ্যমে, ডিমডুলেশনের মাধ্যমে। তো আমরা কি বুঝতে পারলাম, এই যে মানুষ যে তথ্যটা এখানে দিচ্ছে সেটা পাঠানোর জন্য এখানে অ্যানালগ করার প্রয়োজন হয়, ডিজিটাল সংকেতকে অ্যানালগ করার প্রয়োজন হয়, আর যেটা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে সেটাকে মডুলেশন বলে। আবার এই ডিজিটাল সিগন্যালকে বা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে এখানে এসে আবার রূপান্তর করতে হয়, আর এই পদ্ধতিকে বলে ডিমডুলেশন। তো এই যে এখানে মডুলেশন, এখানে ডিমডুলেশন, দুইটা সংখ্যা কিন্তু তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এখানে কি ডিজিটাল সংকেত এখানে আসে, ডিজিটাল সংকেতকে মডুলেশনের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়, আবার অ্যানালগ সিগন্যাল যখন এখানে আসে সেটাকে ডিমডুলেশনের মাধ্যমে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই ব্যক্তিকে তথ্যটা দেওয়া হয়। এই সেম একটি কাজ কিন্তু আমাদের এনকোডার ডিকোডার করে থাকে, যেটা তোমরা তৃতীয় অধ্যায়ে দেখেছো। তো যাই হোক, সংজ্ঞাটা তোমরা এইভাবে লিখবা যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার পদ্ধতিকেই মডুলেশন বলে। তো তোমরা এখানে বলে লেখাটা লিখে দিতে পারো, তোমরা এইভাবে লিখতে পারো। তো এখানে যদি ডিমডুলেশন থাকে তাহলে কি হতো, ডিমডুলেশন থাকলে এরকম হতো, অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার পদ্ধতিকেই ডিমডুলেশন বলে। তো দুইটা সংখ্যা তোমরা এখানে শিখতে পারছো আশা করি, আর জীবনেও তোমরা ভুল করবে না। তারপর আমরা চলে যাবো খ নাম্বারে। তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। আর তোমরা যারা এখনো 2023 এবং 2024 সালের সকল বোর্ডের সকল অধ্যায়ের সৃজনশীল এবং নৈতিক প্রশ্নের সমাধানগুলো এখনো দেখো নাই, তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবা, সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো। যাই হোক, খ নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নতর। আচ্ছা, কেন? দেখো, ফুল ডুপ্লেক্স কি, ধরো এটা কি সেন্ডার, তোমার মোবাইলই হতে পারে বা কম্পিউটার, যাই ধরো না কেন, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। তো এই যে ফুল ডুপ্লেক্স কি করে বা সিমপ্লেক্স কি করে, সিমপ্লেক্স যেটা করে শুধু এক দিক থেকে ডাটা পাঠায়, যেটা রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে। দেখো, টেলিভিশন কিংবা রেডিও থেকে যে ডাটাটা আসে সেটা জাস্ট এক দিক থেকে আসে, আমরা কিন্তু চাইলেও সেখানে কোনো কমেন্টস বা মতামত কিংবা তাদের সাথে কথা বলতে পারি না। এটা হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোন। দেখো, এই তুমি যখন মোবাইল ফোনে কথা বলো, দুই প্রান্ত থেকে কিন্তু দুইজন কথা বলতে পারো এবং দুইজন ডাটা গ্রহণ করতে পারো, এটা হচ্ছে দুই দিক থেকেই আসা যাওয়া করে। তো এখানে আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে যে ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নতর। কেন? দেখো, সিমপ্লেক্স কি করে, একদিক থেকে শুধু ডাটা পাঠায়, সেখান থেকে কিন্তু ফিডব্যাক পায় না। কিন্তু ফুল ডুপ্লেক্স কি করে, দুই দিক থেকেই ডাটা আসা যাওয়া করতে পারে। এটা তো বুঝাই যাচ্ছে যে ফুল ডুপ্লেক্স উন্নতর। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন তুমি তোমার মতো যেভাবে লিখে দাও সেভাবেই কিন্তু উত্তরটা রাইট হয়ে যাবে। তো এখানে তুমি তোমার মতো যেভাবে খুশি এই বিষয়টা বুঝিয়ে লিখতে পারলেই হয়ে গেল। তো আমি এখানে লিখে রাখলাম যে ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। অন্যদিকে সিমপ্লেক্স পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে শুধুমাত্র এক দিক থেকে ডেটা প্রেরণ করা যায়। এছাড়াও ফুল ডুপ্লেক্সের কর্মক্ষমতা সিমপ্লেক্সের চেয়ে অনেক বেশি, তাই ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নতর।
জাস্ট তুমি এভাবে না লিখে অন্যভাবে লিখলেও কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি যে এখানে প্রথম যেভাবে কথাগুলো বলছিলাম সেটাকে বেস করে তুমি যেভাবে লিখে দিবা সেভাবেই হয়ে যাবে। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা এই সৃজনশীল প্রশ্নের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে সংগ্রহ করে ফেলতে পারো যোগাযোগ করে আমার সাথে। তো কেন তোমরা পিডিএফ সংগ্রহ করবা? দেখো, তোমরা বিভিন্ন বই কিংবা বিভিন্ন বোর্ড কোশ্চেন কিংবা বিভিন্নভাবে তোমরা বিভিন্ন বই থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করো, যেখানে তোমাদের শুধু বইটাই থাকে, সেখানে কেউ কিছু তোমাদের বুঝিয়ে দেয় না, তোমরা বইগুলো পড়ে পড়ে তোমাদের বুঝে নিতে হয়। কিন্তু আমাদের এই পিডিএফগুলো যখন তোমরা সংগ্রহ করবা, সেখানে যদি তোমরা কোনো লাইন বা কোনো কিছু বুঝতে না পারো, তখন কিন্তু তোমরা ইউটিউবে গিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখেই তোমরা কিন্তু এই ক্লাসটা সহজে বুঝতে পারবা এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সহজে বুঝতে পারবা। আর তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়তে পারো, 2023 এবং 2024 সালের বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের 25, 26, 27 এই সালগুলোতে অনায়াসে তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই দেরি না করে এখনই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে নামমাত্র ফি দিয়ে এই পিডিএফগুলো সংগ্রহ করে ফেলো। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন গ নাম্বারে কি বলছে? উদ্দীপকের দৃশ্যকল্প একের আলোকে সর্বশেষ প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এখানে দেখো কয়েকটা মোবাইল ফোনের প্রজন্ম দেওয়া আছে। তো আমাদের সর্বশেষ এই যে এখানে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এটা তোমরা অনেকে ধরতে পারো চতুর্থ প্রজন্ম। না, এখানে প্রশ্নটাই করা হয়েছে এরকম ভাবে যে আমাদের মোবাইল ফোনের প্রজন্ম এখন পর্যন্ত কয়টা আইছে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই পঞ্চম প্রজন্ম পর্যন্ত আসছে। তো এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম, এই দুইটা পঞ্চম প্রজন্ম ধরে নিতে পারো। তো এখানে বলছে আমাদের পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য। অনেকে চতুর্থ প্রজন্ম বলতে পারো, কিন্তু এটা হবে না। কারণ কেন? উদ্দীপকের দৃশ্যকল্প একের আলোকে সর্বশেষ প্রজন্ম। তো সর্বশেষ প্রজন্ম আমাদের এই পর্যন্ত পঞ্চম প্রজন্ম পর্যন্ত মোবাইল ফোন আসছে, সেই আলোকে আমাদের উত্তরটা করতে হবে। তো উত্তরটা এভাবে লিখতে পারো, উদ্দীপকের দৃশ্যকল্প একে মোবাইল ফোনের প্রজন্মে ক্রমবিকাশের উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে সর্বশেষ প্রজন্ম হলো পঞ্চম প্রজন্ম, অর্থাৎ কি 5G। নিচে 5G মোবাইলের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। 1, 5G মোবাইল সিস্টেমের নেটওয়ার্ক হলো WWW, অর্থাৎ 4টা ডব্লিউ, 3টা ডব্লিউ না 4টা ডব্লিউ, 3টা ডব্লিউ হয়ে গেলে সেটা ইন্টারনেট হয়ে যায়। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। 2 নম্বরে, এই ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে মিমো, অর্থাৎ কি মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট। 5G এনআর বলতে নিউ রেশিও টেকনোলজি রেশিও অ্যাক্সেস টেকনোলজি অন্যতম। 3 নম্বরে, মিমো প্রযুক্তি ব্যবহারের ফলে 4G এর তুলনায় প্রায় 10 গুণ বেশি কর্মদক্ষতা প্রদান করতে সক্ষম এই 5G মোবাইল ফোন। 4, ভার্চুয়াল রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি সুবিধা প্রদান করে। 5, শিল্পক্ষেত্রে এটি IoT অর্থাৎ ইন্টারনেট অফ থিংস এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সুবিধা প্রদান করে। 6, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 10 মিলিয়ন অর্থাৎ কি 1 কোটি মানুষ ব্যবহারকারী 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। 7, এর মাধ্যমে 4K টিভি ও ভিডিও 4000 গুণ 2000 পিক্সেল, অর্থাৎ কি 4K-তে ভিডিও দেখতে পারে, উপভোগ করতে পারে। তো এই ছিল আমাদের গয়ের উত্তর। তো আমরা এখন চলে যাচ্ছি বড়গতে। তো বড়গতে যেটা বলছে সেটা হচ্ছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে নেটওয়ার্ক সুইচের, অর্থাৎ কি এখানে কি বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে নেটওয়ার্ক সুইচের তুলনা সুবিধা ব্যাখ্যা করা। তো এখন তো সুইচের কথা বলেই দিছে। তো আমরা জানি নেটওয়ার্কগুলোকে যেই ডিভাইসের মাধ্যমে একত্রিত করা হয় বা সাজানো হয় সেগুলো হয়ে থাকে হয়তো সুইচ অথবা কি হাব অথবা সুইচ, এই দুইটাই থাকে। হাব এবং সুইচ দুইটাই একই কাজ করে, কিন্তু হাব হচ্ছে একটু পুরাতন মডেল, সুইচ হচ্ছে উন্নতর মডেল। তো এই দুইটার কথা বলছে, হাব এবং সুইচের পার্থক্যটা বের করার কথা এখানে বলছেন। তো উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসটি হলো হাব। এই যে এখানে হাব লাগাইছে, এই যে এখানে হাব, এই যে এখানে হাব, এইগুলোর কথা বলছে। তো এইগুলো হচ্ছে হাব। হাবের সাথে সুইচের তুলনামূলক সুবিধা নিচে ব্যাখ্যা করা হলো। তার আগে আমি বলে দিতে চাই কিছু কথা, যেগুলো দেখলে তোমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের যখন কোনো নেটওয়ার্ক তৈরি করা হয়, সেখানে যদি আমাদের কম্পিউটারগুলো এরকমভাবে লাগানো হয়, ধরো এইভাবেই তো এই যে এখানেও দেওয়া আছে, এই যে একটা সুইচ অথবা হাবের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত করা আছে, এটা ধরি আমরা কি হাব। আর এখানেও সেম আরেকটা দেখতেছি, এখানে ধরো এটা কি, এটা হচ্ছে সুইচ। দেখো বেসিক যেই পার্থক্য,
সেটা হচ্ছে হাব কি, হাবের কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নেই। এই যে যখন এই কম্পিউটারে ডাটা পাঠাবে, ধরো এই কম্পিউটারে ডাটা পাঠাবে, এই কম্পিউটার যখন এখানে ডাটাটা পাঠায়, হাব কি করে এই ডাটাটা সবাইকে দিয়ে দেয়, সে কিন্তু এটাকে যে পাঠাইছে সেটা বুঝতে পারে না, সে কি করে সবাইকে ডাটা দিয়ে দেয়। কিন্তু সুইচ কি করে, এ যখন একে ডাটা পাঠাবে সে এখান থেকে গিয়ে এখানে গিয়ে সে আইডেন্টিফাই করবে সে আসলে কাকে ডাটা পাঠাইছে, সে শুধু তাকেই ডাটাটা দিয়ে দিবে, অন্য কাউকে দিবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যার কারণে কি ডাটা যেতে বেশি সময় লাগে না, ডাটা নষ্ট হয় না, ডাটা কি সংঘর্ষ হয় না, ইত্যাদি সুইচে হয় না। কিন্তু এই কাজগুলো আবার কি হয়, হাবে হয়ে থাকে, যেহেতু কি করে সে সবাইকে ডাটা দিয়ে দেয়। জাস্ট এই কথাগুলো তুমি গুছিয়ে লিখে দিতে পারলেই হয়ে গেল। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো আমরা এভাবে উত্তরটা লিখতে পারি যে হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। হাব প্রেরণ থেকে প্রাপ্ত, অর্থাৎ কি হাব প্রেরক থেকে প্রাপ্ত ডাটা সকল পোর্টে প্রেরণ করে, যেটা প্রথমেই বলছিলাম। একে ল্যান ডিভাইসও বলা হয়। ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। ডেটা প্যাকেট একটি পোর্টে আসলে, অর্থাৎ কি ডাটা একটি পোর্টে আসলে এটি অন্য পোর্টে কপি হয়, অর্থাৎ সরাসরি চলে যায়, যেটা বলছিলাম প্রথমেই। হাবের দাম তুলনামূলক কি কম। অন্যদিকে এর বিপরীত কাজগুলো সুইচ করে। সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। এই কথা কিন্তু এখানেও বলছে, দুইটা কিন্তু ঠিক আছে। সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডাটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে দেয়, যেটা কিন্তু হাব করতে পারতো না, এর মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইস সমূহ যুক্ত থাকে। সুইচের পোর্টের সংখ্যা 8, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে, যার কারণে এখানে আমরা আরো কিছু কথা লিখতে পারতাম, যেটা হচ্ছে যে হাবের ক্ষেত্রে ডাটাগুলো সংঘর্ষ হয় এবং ডাটা দ্রুত যেতে পারে না, কিন্তু সুইচের ক্ষেত্রে ডাটা সংঘর্ষ হয় না, ডাটা দ্রুত যেতে পারে, ডাটা নিরাপত্তা থাকে, ইত্যাদি তুমি লিখে দিতে পারো। তো হাব ও সুইচের কাজ প্রায় এক হলেও আজকাল অধিকাংশ ক্ষেত্রে হাবের পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়ে থাকে। এর কারণ হলো হাব ও সুইচ উভয়ই বিভিন্ন কম্পিউটার ও পেরিফেরাল থেকে আসা কেবলগুলোকে যুক্ত করে, কিন্তু সুইচ এক্ষেত্রে অধিক বুদ্ধিমান যন্ত্র হিসাবে কাজ করে। হাবের মতো এটি কেবল সংকেতগুলোকে ব্রডকাস্ট না করে বরং দুর্বল সংকেতগুলোকে অধিক শক্তিশালী করে তোলে। এছাড়াও এটি প্রতিটি কম্পিউটারের ম্যাক, অর্থাৎ কি প্রত্যেকটা কম্পিউটারের অ্যাড্রেসকে চিহ্নিত করতে পারে। সুইচ হলে হাব যেটা করতে পারে না, প্রত্যেকটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস অর্থাৎ তার আইপি অ্যাড্রেসটাকে নির্ধারণ করতে পারে এবং তাকে ডাটাটা পাঠিয়ে দিতে পারে। অ্যাড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট তথ্য কেবল সুনির্দিষ্ট কম্পিউটারকেই প্রেরণ করতে পারে। এর ফলে ডেটা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এই জন্য হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা অধিক সুবিধাজনক। তো আশা করি এখানে তোমরা বিষয়টি বুঝতে পারছো। এভাবে যে উত্তর লিখতে হবে তেমনটা না, তোমরা বেসিক যে বিষয়টা প্রথমে বলেছিলাম সেটা যদি বুঝতে পারো সেভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারো, উত্তরটা সঠিক হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, একটি লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবা না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।